দিল্লিতে সাংবাদিকদের সামনে অডিও ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কলকাতায় একটি অনুষ্ঠানে সরাসরি ভার্চুয়ালি বক্তব্য দিলেন সজীব ওয়াজেদ জয়। ভারত কেন জয়কে ভাষণ দিতে দিল? আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন দেখতে বাংলাদেশে কি আসবে ভারতীয় পর্যবেক্ষকরা? আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চেকেননিক নিয়ে কেন হুঁশিয়ারি দিলেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কলকাতা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা সংবাদ প্রতিদিনের সহযোগী সম্পাদক কিংসুক প্রামাণিক। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি নমস্কার। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন। নমস্কার, আদাব সবাইকে। দাদা, আমাদের চ্যানেলে আজকে আপনাকে প্রথম পেলাম। আপনি জানেন যে আজ কলকাতায় একটি বড় ঘটনা ঘটেছে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। যেহেতু আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, গত 23শে জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিও ভাষণ প্রচার হয়েছিল। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাখোশ হয়েছিল। এবার 2রা ফেব্রুয়ারি কলকাতায় সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ভার্চুয়াল যুক্ত হয়ে সরাসরি বক্তব্য রাখলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে সরাসরি বক্তব্য রাখলেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের সরকারের অনুরোধ না রেখে ভারত কেন শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে ভাষণ দিতে দিচ্ছে? এই বিষয়ে আপনার মন্তব্য বা বিশ্লেষণ শুনতে চাইবো। প্রথম কথা বলছি যে বিদেশ থেকে ভাষণ দেওয়া তো নতুন কিছু নয়। আজকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন বা জয় ভাষণ দিয়েছেন, এর আগে তো দীর্ঘদিন ধরে তারেক রহমান তো ভাষণ দিচ্ছিলেন লন্ডন থেকে। আর ভাষণ বিদেশ থেকে কে দিলেন বা কোথা থেকে দিলেন সেটা তো তারেক রহমানও তো দেশে ফিরতে পারছিলেন না, কিন্তু তিনিও তার বিদেশ থেকে লন্ডন থেকে তার কর্মীদের সমর্থকদের মধ্যে, যেটাকে আপনাদের দেশে ভার্চুয়াল সংগঠন বলে কটাক্ষ করছিল, ইন্টারনেট সংগঠন বলে কটাক্ষ করছিল অন্যান্যরা, তারা সেই কাজটা করেছিলেন। তো জয় ভাষণ দিয়েছেন বা শেখ হাসিনা ভাষণ দিয়েছেন, এটা তো আর আশ্চর্যের কিছু নেই। আর শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন এটা তো গোপন নেই, এটা তো ভারত সরকার স্বীকার করেছে। ভারত সরকার জানিয়েছে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা দেশত্যাগ করে এসছেন এবং তিনি ভারতের আশ্রয় চেয়েছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে। এটা তো গোপন কথা কিছু নয় ভারত সরকারের। তো ন্যাচারালি সেখান থেকে তিনি তার বক্তব্য রাখবেন। ভারত গণতান্ত্রিক দেশ, এখানে সবার সবকিছু বলার অধিকার আছে। বাংলাদেশের এখন যা পরিস্থিতি, বিরোধী কণ্ঠ সেখানে রুদ্ধ করা হচ্ছে, কিন্তু ভারতে বিরোধী দল হিসাবে আমি তো নরেন্দ্র মোদীর এক্ষুনি সমালোচনা করতে পারি, বা অন্য কেউ মমতা ব্যানার্জির সমালোচনা করতে পারেন, বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সমালোচনা করতে পারেন। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক কথা বলার অধিকার আছে, সবাই সেটা বলতে পারেন। তো ভারতে যেহেতু এখন মৌলিক প্রশ্ন, তিনি এখানে এসে রয়েছেন, পালিয়েই এসে রয়েছেন, তো সেখান থেকে তিনি রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন কি পারেন না। তো এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি ভারত সরকার যে তিনি এখান থেকে রাজনৈতিক কথা বলতে পারবেন কি পারবেন না। তবে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, এটা সত্য, এবং তাকে শুধু আশ্রয়ই দেয়নি, শেখ হাসিনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে নিরাপত্তা সহকারেই রেখেছে। কিন্তু আমরা তো দেখলাম যে শেখ হাসিনার বক্তব্য প্রচার হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু পাল্টা বক্তব্য দিয়েছিল এবং তারা ভালোভাবে নেয়নি। এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে এইভাবে দেখছে, কিন্তু ভারত সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না, এতে কি দুই দুই দেশের সম্পর্ক কি আরো অবনতি হতে পারে না? দুই দেশের সম্পর্কের অবস্থা সত্যি সত্যি এখন খুব খারাপ। মানে আলাদা করে এই ভাষণে দেওয়ার বা না দেওয়ার মধ্যে কোনো কিছু জড়িয়ে নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সম্পর্কের অবনতিটা হয়েছে, এর জন্যে কিন্তু অনেকগুলি ব্যাপার আছে। যে ফর নাথিং এই নতুন ব্যবস্থা বাংলাদেশে চালু হওয়ার পর যেভাবে ভারতের ব্যবস্থার উপর ভারত বিদ্বেষী কথাবার্তা বাংলাদেশে হচ্ছে, এটার বিরুদ্ধে কিন্তু ভারতীয়দের মধ্যেও এটা কিন্তু ক্ষোভ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে নতুন সরকার যেখানে রয়েছে, তারা গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখবে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক ব্যবস্থা এবং
দুই দেশ ভারত বাংলাদেশ একে অপরকে বাদ দিয়ে কখনোই চলতে পারে না। তার কারণ হচ্ছে ভৌগোলিকভাবে ভারত এবং বাংলাদেশ দুটি দেশেরই কিন্তু পাশাপাশি তারা রয়েছে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের জায়গা থেকে আমি বলতে পারি যে দুদেশের সম্পর্ক ভালো থাকা উচিত। ভারতের নদীর জল গিয়ে পৌঁছয় বাংলাদেশে, ভারতীয় পণ্য সেগুলো বাংলাদেশে যায়। আবার বাংলাদেশের যে ইলিশ মাছ সেটা আমরা না খেয়ে থাকতে পারি না। অকারণ নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করার তো কোনো প্রয়োজন নেই। ভারত তো বাংলাদেশ আক্রমণ করতে যায়নি, ভারত তো বাংলাদেশের মাটি দখল করতে যায়নি, ভারত তো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কোনো হস্তক্ষেপ করতে যায়নি। তো এটা একটা বিষয়, এটা যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় যারা আসবেন তাদের প্রত্যেককেই বোঝা উচিত যে ভারত এমন একটা গণতান্ত্রিক দেশ, তারা কিন্তু বন্ধুত্ব রক্ষা করে চলে। আজ অবধি ভারত কোনো দেশকেই আক্রমণ করেনি। পাকিস্তানের সঙ্গে ভারতের যতবার যুদ্ধ হয়েছে বা চীনের সঙ্গে, তারা জমি দখল করেছে অথবা জঙ্গি হামলা চালিয়েছে তবেই হয়েছে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশের লাখো লাখো মানুষ ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন। তারা চাইছিলেন যে মানে ভারত তাদের রক্ষা করুক যে পাক বাহিনীর অত্যাচারের হাত থেকে। তো ভারত তখন যুদ্ধে নেমেছে এবং কয়েকদিনের মধ্যেই পাক বাহিনীকে হটিয়ে দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, তার ফলেই কিন্তু বাংলাদেশ বলে এত সুন্দর একটা দেশের জন্ম হয়েছে। যে বাংলাদেশ আমাদেরই মানে আমাদেরই সম্পৃক্ত। আমরা যে ওয়েস্ট বেঙ্গলে আছি সেটা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের কোনো মাটির কোনো প্রভেদ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে এই দ্বিপাক্ষিক যে মানে উষ্ণ সম্পর্ক যেটা হয়েছিল, উষ্ণতা সৃষ্টি হয়েছিল, সেটার অবসান হওয়া উচিত। এবং অবসান হলে পারে দুই দেশেরই ভালো হবে, জনগণের ভালো হবে। আজকালকার যুগে বাংলাদেশ কিছু মানে অর্বাচীন যুবক যুদ্ধ যুদ্ধ কথা বলছেন, যেগুলো তারা কিছু বোঝেনি না। যুদ্ধ হলে কি হতে পারে, কতটা ক্ষতি হতে পারে, কিসের যুদ্ধ, কার সঙ্গে যুদ্ধ, এসব হয় না। আর কেউ কেউ দেখি সেভেন সিস্টার নিয়ে কথা বলেন। সেভেন সিস্টার কি, কেন, কবে তৈরি হলো এবং কিভাবে সেই ব্যাপার সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। তো এই রকম একটা জিনিস না করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়া উচিত। তাতে দুই দেশের সাধারণ নাগরিক, আজকে দেখুন তো বাংলাদেশের শত শত মানুষ চিকিৎসার জন্য তারা আসতেন কলকাতা শহরে, বাইপাসের ধারে হোটেলগুলো এবং ইয়েতে তারা আসতে পারছেন না, তারা আটকে যাচ্ছেন। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজনৈতিক নেতাদের জন্য। অনেকে পড়াশুনো করতে আসেন বাংলাদেশ থেকে, অনেকে বেড়াতে আসেন এখানে, অনেকে নিজের আত্মীয়র বাড়িতে আসেন। এই অকারণ একটা উষ্ণ সম্পর্ক তৈরি করার জন্য, যেটা বাংলাদেশ থেকে একতরফা ভাবে তৈরি হয়েছে এবং সেটা কিছু লোক করছে, আমি বলছি না সাধারণ মানুষ। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হওয়া উচিত। একেবারেই বাংলাদেশকে ভারতের মানুষ শত্রু মনে করে না। আমাদের শত্রুতা পাকিস্তানের সঙ্গে আছে, কারণ পাকিস্তান আমাদের অনেকভাবে ব্যাহত করেছে। আমাদের দেশের মধ্যে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, বাংলাদেশ আমাদের দেশের মধ্যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের কোনো উদাহরণ পাওয়া যায়নি, কিন্তু পাকিস্তান আমাদের দেশের মধ্যে অনেক সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়া উচিত। এবং আমি যেটা খুব আশাবাদী যে 12 তারিখ যে আপনাদের ভোট হচ্ছে, যে কোনো একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক সরকার তৈরি না হলে সেই সরকার এগোতে পারে না। তো আপনাদের যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে 12 তারিখে, সেই সরকার প্রতিষ্ঠা হলে, ভোট হলে, সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করলে, তাতে আওয়ামী লীগ আছে বা নেই সেই নিয়েও আমি কিছু বলতে চাই না। যারা আছেন তাদের নিয়েই নির্বাচন হোক, নির্বাচনে সবাই জিতুন। আওয়ামী লীগ সেখানে রাজনীতি করবে কি করবে না সেটা সম্পূর্ণভাবে সেই দেশের ইস্যু। আমার ব্যক্তিগত মতের কোনো মূল্য সেখানে নেই। আমি শুধু এটাই বলতে পারি যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক, যারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করুক, এইটাই আমার বক্তব্য। দাদা, আপনি নির্বাচনের কথা বলছিলেন, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ সরকার তো ভারতীয় পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে। ভারতকে আসলে পর্যবেক্ষক পাঠাবে? আর আপনারা তো সাংবাদিক, বাংলাদেশে ঢাকায় বা দেশের নির্বাচন কভার করার জন্য আপনারা আসছেন কিনা, সে বিষয়ে কিছু তথ্য জানাতে পারেন কিনা আমাদের? হ্যাঁ, আমরা তো দেখুন যাওয়া উচিত, সাংবাদিকদের গিয়ে দেখে সবটা দেখা উচিত। দ্বিপাক্ষিক একটা ব্যাপারের ক্ষেত্রে
এখানকার সাংবাদিকরা অনেকে মুখিয়ে আছেন বাংলাদেশের নির্বাচন কভার করার জন্য। এখন যেরকম একটা অদ্ভুত বৈরিতা একটা পরিবেশ তৈরি হয়েছে, অনেকের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে, পাশাপাশি বাংলাদেশে একটা নিরাপত্তাহীনতাও রয়েছে। অনেকের ওপর, বিশেষ করে সাংবাদিকদের ওপর যে আক্রমণ হয়েছে, আমাদের অনেক বন্ধুকে জেলের মধ্যে রয়েছে, সেটা আমরা ধিক্কার জানাই। এই ঘটনা কিন্তু সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ, বাংলাদেশ কেন, যে কোনো জায়গায় হতে পারে, এটা যে কোনো জায়গায় হলে পারে আমরা তার প্রতিবাদ করতে পারি, এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস আমি বলে একটু শেষ করব, আমার একটা অন্য কর্মসূচিতে যেতে হবে, যে এটা বাংলাদেশের মানুষকে আমরা একটা বলতে চাই, যে আমি একটা সাধারণ সাংবাদিক হিসেবে আপনাদের বলতে চাই, যে ডোনাল্ড ট্রাম্প নয় ভারত, যে ভেনেজুয়েলা দখল করে সেদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যাবে। ভারত যদি সেরকম মানসিকতা হতো, তাহলে তো ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ভারত তো সেরকম কিছু করতে পারতো। ভারত আর আমেরিকা এক নয়, ভারত আর আমেরিকার মধ্যে অনেক ফারাক। আমরা ভেনেজুয়েলার মতো বাংলাদেশকে দেখি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই বলতে চাই, যে আপনাদের দেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, বাঙালিরা ভোট দেবে, দিয়ে তাদের সরকার তৈরি করুক, এবং সেই সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে হিন্দু মুসলিম সবার মধ্যে থাকুক। সবার আগে বাংলাদেশের মানুষের মনে রাখা উচিত যে রবীন্দ্রনাথ এবং নজরুলের মাটি হচ্ছে বাংলাদেশ। সেই মাটির ঐতিহ্য তাকে রক্ষা করা উচিত, মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে রক্ষা করা উচিত। আর বাঙালির পরিচয় বাংলা ভাষা এবং বাংলা কালচার, আচার আচরণ দিয়ে হওয়া উচিত, এর বাইরে অন্য কিছু দিয়ে হওয়া উচিত নয়। আমি এটুকু বলে আমার কথা শেষ করছি, কারণ আমার একটা অন্য কর্মসূচিতে যেতে হবে। যদি ভবিষ্যতে বিপ্লব বাবু আপনার চ্যানেলে কথা বলার সুযোগ পাই, আমি আরো অনেক কিছু বলবো। নমস্কার। দাদা, অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান বিশ্লেষণের জন্য, এবং আপনি খুব সুন্দর বলেছেন, এবং দুই দেশ একসাথে এগোবে এই প্রত্যাশা আমাদের থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন কলকাতা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কিংসুক প্রামাণিকের বিশ্লেষণ। এই বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন, লিখুন কমেন্ট বক্সে। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।